এখানে দেখো ডান দিকে একটা গাছ আর বাঁ দিকে দুটো গাছ, তার মাঝখানে ফাটলের সৃষ্টি হয়েছে ভূ আলোড়নের ফলে। এই ফাটল বরাবর আমি যদি হাঁটি তাহলে ডান দিকের একটা অংশ পাবো, বাঁ দিকের একটা অংশ পাবো। এই ফাটল বরাবর এক অংশ অপর অংশ থেকে স্থানচ্যুত হলে বা বিচ্যুত হলে বা বিচ্যুতি ঘটলে ওই ফাটলকে আমরা চ্যুতি বলি। এই চ্যুতি বরাবর যে তল দেখতে পাচ্ছ তাকে বলা হয় ফল্ট প্লেন, চ্যুতি তল। এই চ্যুতি তলের উপরের যে অংশ তাকে বলা হয় ঊর্ধ্বস্তূপ, আর বাঁ দিকের নিচের অংশটাকে বলা হয় অধস্তূপ। ঊর্ধ্বস্তূপ নিচের দিকে নেমে গেল, তার ফলে এখানে যে চ্যুতির সৃষ্টি হলো, অর্থাৎ এখানে যে ফাটলটা ফাটল বরাবর দুটো স্তূপ সরে গিয়ে যে চ্যুতির সৃষ্টি হলো, এই চ্যুতিটাকে স্বাভাবিক চ্যুতি বলবো বা অনুলোম চ্যুতি বলবো। কেন স্বাভাবিক চ্যুতি? না, অভিকর্ষজ টানে ঊর্ধ্বস্তূপটা নিচের দিকে নেমে যাওয়া, সেটাই স্বাভাবিক। সেই জন্য এই প্রক্রিয়ায় সৃষ্ট চ্যুতিকে বলা হয় স্বাভাবিক চ্যুতি। আবার দেখো ফাটল দেখানো হচ্ছে। এই ফাটল বরাবর আমরা জানি না এখন কোনটা ঊর্ধ্বস্তূপ কোনটা অধস্তূপ। এবার দেখো চ্যুতি তল পেয়ে গেছি। চ্যুতি বরাবর যে তল, ডান দিকেটা ঊর্ধ্বস্তূপ, বাঁ দিকটা অধস্তূপ। ডান দিকেরটা ঝুলন্ত দেওয়াল, বাঁ দিকটা পাদমূল দেওয়াল। এই ঝুলন্ত দেওয়ালটি উপর দিকে উঠে গেল কেন? চাপের ফলে, হ্যাঙ্গিং ওয়াল। তাহলে চাপের ফলে উপর উঠে গেল, অভিকর্ষজ টানের বিপরীত দিকে কাজ করছে, তার ফলে এই যে চ্যুতির সৃষ্টি হলো তাকে বলা হয় বিপরীত চ্যুতি বা বিলোম চ্যুতি। এবার আমরা আসবো পরেরটি, আয়াম স্খলন চ্যুতি। তার আগে জেনে নিই আয়াম কি। চ্যুতিতল যে রেখা বরাবর অনুভূমিক তলকে স্পর্শ করে বা ছেদ করে সেই রেখাকে চ্যুতিতলের আয়াম বলে, চ্যুতিতলের আয়াম বলে। এখানে দেখো ওই ফাটলটা যেটা দেখছো, এই ফাটলটাই চ্যুতিতে পরিণত হবে। যদি চ্যুতিতে পরিণত হয়, ধরি এটা যদি চ্যুতি হয়, ধরে ওঠে চ্যুতি ওই ফাটলটা, তাহলে দেখো অনুভূমিক তল, সেই তলকে অনুভূমিক তলকে ওই চ্যুতিতল যে রেখা বরাবর ছেদ করছে সেইটাই হলো আয়াম। এই যে অনুভূমিক তল বরাবর এই যে চ্যুতি রেখা, অর্থাৎ ভূপৃষ্ঠে যে রেখা বরাবর চ্যুতিকে আমরা দেখতে পাচ্ছি, এই চ্যুতি রেখাটাই এখানে আয়ামের হিসেবে কাজ করছে। এই আয়াম বরাবর সরে গেল কোনটা? ডান দিকের অংশটা। তাহলে এই যে চ্যুতির সৃষ্টি হলো তাকে বলা হয় আয়াম স্খলন চ্যুতি। ডান দিকটাও সরে যেতে পারে, বাঁ দিকটাও সরে যেতে পারে। এরপরে কি হলো? নদীর যে গতিপথ পরিবর্তন হয়ে গেল, অর্থাৎ পুরনো নদী উপত্যকা বাঁ দিকে দেখো জল শূন্য হয়ে গেল, আর নতুন একটা নদী সৃষ্টি হয়ে আবার পুরনো নদী উপত্যকা এসে মিশেছে। এবার আমরা চলে আসব তির্যক স্খলন চ্যুতি। সেই তির্যক স্খলন চ্যুতির আগে আমাদের জেনে নিতে হবে নতি কাকে বলে, ডিপ। চ্যুতিতল অনুভূমিক তলের সঙ্গে যে কোণে হেলে থাকে তাকে নতি বলে। তির্যক স্খলন চ্যুতিতে স্খলনটা, অর্থাৎ কোনো একটা স্তূপের স্খলন হবে আয়াম বরাবর এবং নতি বরাবর দুটোই। তার ফলে এই চ্যুতির সৃষ্টি হবে অনেকটা অবলিকের মতো। চিহ্ন আছে, আমরা অবলিক স্ল্যাশ চিহ্ন দিই, সেই অবলিক চ্যুতির সৃষ্টি হবে। দেখো ফাটলের সৃষ্টি হয়েছে, এই ফাটল বরাবর ডান দিকের স্তূপটা কিছুটা আয়াম বরাবর এগিয়ে যাবে আর কিছুটা নিচের দিকে নেমে যাবে, অর্থাৎ চ্যুতিতল বরাবর নিচের দিকে নেমে গেল, অর্থাৎ এটি নতি বরাবর নামছে, আর কিছুটা আমাদের দিক থেকে সামনের দিকে এগিয়ে গেছে, অর্থাৎ আয়াম বরাবর সরে গেছে। অর্থাৎ বাঁ দিকের স্তূপের আমরা যে বাঁ দিকে কোণটা দেখতে পাচ্ছি, কর্নারটা, আর যে স্তূপটা আগে ছিল সেই কর্নারটা ডট 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 যে লাইনগুলো পাচ্ছি, ওই লাইনগুলো দেখো অবলিক লাইন হয়েছে, প্রত্যেকটা অবলিক লাইন হয়েছে, এই জন্য এর নাম হচ্ছে অবলিক ফল্ট। এবার আমরা চলে আসব সংঘট্ট চ্যুতি বা থার্স্ট ফল্টের মধ্যে। এখানে চাপের সৃষ্টি হচ্ছে। আসলে
নিম্ন নিম্ন নতির যে বিপরীত চ্যুতি অর্থাৎ বিপরীত যে চ্যুতি সেটা যদি নিম্ন নতির হয় অর্থাৎ 45 ডিগ্রির কম হয়, দেখো এখানে ঢালটা এই যে ফাটল বা চ্যুতির যে ঢালটা এটা 45 ডিগ্রি কম। এইরকম যদি হয় তাহলে এক অংশ আর একটা অংশ থেকে দেখো যদি সরে চলে যায়, সরণ ঘটে একটা অংশ থেকে আর একটা অংশ যদি সরে চলে যায় তাহলে যে চ্যুতি সৃষ্টি হয় তাকে বলা হয় থার্স্ট চ্যুতি। এগুলি সাধারণত বঙ্গীয় পার্বত্য অঞ্চলে সাইতে ভাঁজে সৃষ্টি হয়। ওকে, থ্যাংক ইউ।